গল্পের শুরু আমাদের আমেরিকা আর রাশিয়ার মধ্যে চলা কোল্ড ওয়ারের সময় নিয়ে যায়। এই উত্তেজনাপূর্ণ সময়ে রাশিয়ার ভেতরে পেট্রিয়ট নামে একটি সিক্রেট অর্গানাইজেশন কাজ করছিল। এই অর্গানাইজেশন মানুষ এবং প্রাণীদের উপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করছিল, যাতে এমন সুপার সোলজার তৈরি করা যায় যারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের দেশের রক্ষা করতে পারে। এই এক্সপেরিমেন্টগুলোর সময় অনেক প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং অনেক জীবন ধ্বংস হয়ে যায়, কিন্তু এই ব্যর্থতার মাঝেই কিছু এক্সপেরিমেন্ট সফল হয়। কিছু মানুষ অসাধারণ শক্তি অর্জন করে এবং সুপার হিরো হয়ে যায়। সবকিছু এগিয়েই চলছিল যে তখনই একটি ভয়ঙ্কর এবং রহস্যময় বিস্ফোরণ হয়, যা পুরো ল্যাবকে ধ্বংস করে দেয়। এই বিস্ফোরণে সব সুপার হিরো প্রজেক্ট শেষ হয়ে যায় এবং সেখানে উপস্থিত বিজ্ঞানীদেরও কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে এখন আমরা দেখি যে রাশিয়া তাদের এআই রোবটগুলো টেস্টিং করছিল। এই টেস্টিং এরিয়াতে আর্মির ট্যাঙ্ক এবং হেলিকপ্টারও উপস্থিত ছিল। সবকিছু স্বাভাবিক চলছিল যে হঠাৎ এই এআই রোবটগুলো নিজেদেরই ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের উপর আক্রমণ করে দেয়। ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। আর্মি তাদের থামানোর পুরো চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এআই রোবটগুলো সেখানে উপস্থিত সব আর্মি ভেহিকল ধ্বংস করে দেয় এবং টেস্টিং করানো আর্মি অফিসার ও টেকনিশিয়ানদেরও মেরে ফেলে। এই ঘটনার পর আমরা ডক্টর অ্যাভেলগাসকে দেখি, যিনি আগে পেট্রিয়ট অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী ছিলেন। এখন তিনি নিজের উপর এক্সপেরিমেন্ট করে নিজেকে একটি সাইবর্গে পরিণত করেছেন। তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হলো তিনি নিজের মস্তিষ্ক দিয়ে মেশিনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই শক্তিগুলো ব্যবহার করেই ডক্টর অ্যাভেলগাস এই এআই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এই পুরো হামলা করায়। এরপর ডক্টর অ্যাভেলগাস সব এআই রোবটকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সে মেজর জেনারেল নিকোলাইকে দেখানো হয়, যিনি এই পুরো ঘটনার সঙ্গে জড়িত তথ্য নিয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়। মিটিংয়ের সময় মেজর নিকোলাই জানান যে 1940 সালে ডক্টর অ্যাভেলগাস পেট্রিয়ট অর্গানাইজেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। সেই সময় ডক্টর অ্যাভেলগাস মডেল 1 নামে একটি প্রজেক্টে কাজ করছিলেন, যার মাধ্যমে একটি বিশেষ রিমোটের সাহায্যে যে কোনো ইলেকট্রিক মেশিন নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু এই এক্সপেরিমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়, যার কারণে পেট্রিয়ট অর্গানাইজেশন তার প্রজেক্ট বন্ধ করে দেয়। এই ঘটনায় ডক্টর অ্যাভেলগাসের ভেতরে ঘৃণার কারণ হয়ে ওঠে। ধীরে ধীরে তিনি পেট্রিয়টের প্রধান প্রফেসর ভিক্টরের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন, কারণ ভিক্টর মানুষকে সুপার হিরো বানানোর প্রজেক্টে কাজ করছিলেন এবং তিনি ধারাবাহিকভাবে সফল হচ্ছিলেন। এই ঈর্ষা এবং রাগে ডক্টর অ্যাভেলগাস নিজের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করার জন্য ভিক্টরের গবেষণা চুরি করার সিদ্ধান্ত নেন। এই সময় অনেক মানুষ মারা যায় এবং শেষ পর্যন্ত এই অপরাধের কারণে ডক্টর অ্যাভেলগাসকে জেলে পাঠানো হয়। কিন্তু জেলও তাকে বেশি দিন আটকাতে পারে না। কিছু সময় পরেই তিনি কোনোভাবে জেল থেকে পালিয়ে যান এবং নিজের পুরনো ল্যাবে গিয়ে লুকিয়ে পড়েন। যখন মিলিটারি এই খবর জানতে পারে, তখন মিলিটারি ডক্টর অ্যাভেলগাসকে ধরার জন্য তার ল্যাবে অভিযান চালায়। কিন্তু অ্যাভেলগাস আগে থেকে আন্দাজ করেছিল যে মিলিটারি সেখানে পৌঁছাবে, তাই সে আগেই ল্যাবে একটি বোমা বসিয়ে রাখে। যেই মিলিটারি ল্যাবে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধ্বংস হয়ে যায় এবং সেখানে উপস্থিত সব মিলিটারি সদস্য মারা যায়। ল্যাব পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণের পরে মিনিস্ট্রি অফ ডিফেন্স মনে করে যে হয়তো ডক্টর অ্যাভেলগাসও এই বিস্ফোরণে মারা গেছে, কিন্তু সত্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল। ডক্টর অ্যাভেলগাস কোনোভাবে বেঁচে যায়। শুধু তাই নয়, এই বিস্ফোরণ থেকে বের হওয়া ভয়ঙ্কর কেমিক্যাল তার শরীরকে পুরোপুরি বদলে দেয়। এরপর ডক্টর অ্যাভেলগাস নিজের উপর শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করে এবং নিজেকে একটি সাইবর্গে পরিণত করে। এখন মিনিস্ট্রি অফ ডিফেন্স একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা সেই সুপার হিরোদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যাদের আগে ডক্টর অ্যাভেলগাসের এক্সপেরিমেন্ট থেকে তৈরি করা হয়েছিল, যাতে তাদের সাহায্যে ডক্টর অ্যাভেলগাসকে থামানো যায়। অন্যদিকে আমরা ডক্টর অ্যাভেলগাসকে দেখি যে বিভিন্ন জায়গা থেকে মিলিটারি ভেহিকল এবং ইকুইপমেন্ট চুরি করছে। এদিকে মিটিং শেষ হওয়ার পরে মিনিস্ট্রি অফ ডিফেন্স সিক্রেট অর্গানাইজেশন পেট্রিয়টকে আবার সক্রিয় করার সিদ্ধান্ত নেয়। এইবার পেট্রিয়টের দায়িত্ব মেজর অ্যালিনা ল্যারিনার হাতে তুলে দেওয়া হয়। মেজর অ্যালিনা নিজের দল তৈরি করেন এবং সুপার হিরোদের খুঁজে বের করার মিশন শুরু করেন, যার নাম দেওয়া হয় গার্ডিয়ান্স। কিছু গবেষণার পর দলটি সুপার হিরোদের অবস্থান খুঁজে পায়, যার পরে মিলিটারি তাদের খুঁজতে বেরোয়। সবার আগে তারা লর নামে একটি সুপার হিরোর কাছে পৌঁছায়, যে আর্মেনিয়ার একটি পুরনো মন্দিরে বাস করছিল। এখন সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একজন সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে। মেজর অ্যালিনা সেখানে পৌঁছে তার সঙ্গে কথা বলেন এবং তাকে আবার পেট্রিয়ট প্রজেক্টে ফিরে আসতে বলেন, কিন্তু লর্ড পরিষ্কারভাবে না বলে দেয়। রাগ এবং কষ্ট নিয়ে সে নিজের শক্তি দেখায় এবং সেখানে থাকা ভারী পাথরগুলোকে বাতাসে উড়িয়ে দেয়, যার ফলে পরিবেশ আবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যখন অ্যালিনা লর এবং সম্প্রতি মিলিটারি ট্রেনিং বেসে হওয়া হামলার কথা বলেন, তখন লরের আচরণ বদলে যায়। ডক্টর অ্যাভেলগাস্টের নাম শুনেই তার মুখে রাগ স্পষ্ট দেখা যায়। শেষ পর্যন্ত সে পেট্রিয়ট প্রজেক্টে কাজ করার জন্য রাজি হয়ে যায়, কারণ এখন সে ডক্টর অ্যাভেলগাস্টের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এরপর আমরা খান নামের আরেকজন সুপার হিরোকে দেখি। কিছু এজেন্ট তাকে তাদের গাড়ি দিয়ে আক্রমণ করছিল, কিন্তু খানের কাছে সুপার স্পিড এবং প্রাণঘাতী সুপার ব্লেডের শক্তি ছিল। সে চোখের পলকে সেই গাড়িগুলোর মাঝখানে পৌঁছে যায়
এবং নিজের ব্লেড দিয়ে গাড়িগুলোকে মাঝখান থেকে কেটে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই সব এজেন্ট মারা যায়। এরপর খান সামনে দাঁড়িয়ে থাকা লরকে দেখে। লর তাকে ডক্টর অ্যাভেলগাস্টের কাছ থেকে প্রতিশোধ নিতে নিজের সঙ্গে যেতে বলে। খান এক মুহূর্ত চিন্তা করে এবং তারপর কিছু না বলে তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে গল্প আমাদের সাইবেরিয়ায় নিয়ে যায়, যেখানে মিলিটারি তৃতীয় সুপারহিরোকে খুঁজতে পৌঁছায়। এই সুপারহিরোর নাম আর্সাস। সে একটি পরিত্যক্ত কেবিনে বাস করছিল। যেই আর্সাস মিলিটারিকে দেখে, সে নিজের বিস্ট ফর্মে রূপান্তরিত হয়ে যায়। তার রূপ একটি ভয়ঙ্কর প্রাণীর মতো হয়ে যায়। আর্সাস মিলিটারির ওপর আক্রমণ করে এবং তাদের মারতে শুরু করে। এই সময় তার নজর খান এবং লরের ওপর পড়ে। যখন সে জানতে পারে যে তারা দুজনেই ডক্টর অ্যাভেলগাস্টের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, তখন আর্সাসও তাদের সঙ্গে যাওয়ার জন্য এখন গল্প এগিয়ে যায় এবং আমাদের মস্কোতে একটি সার্কাস শো দেখানো হয়। এখানে জেনিয়া নামে একটি মেয়ে তার পারফরম্যান্স করছিল। সে একটি বড় পুলে ঝাঁপ দেয় এবং পানিতে পড়তেই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আসলে জেনিয়ার পানির মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার সুপার পাওয়ার ছিল। শো শেষ হওয়ার পরে জেনিয়া নিজের ড্রেসিং রুমে ছিল। ঠিক তখনই সেখানে হঠাৎ খান এসে যায়। খানকে দেখেই জেনিয়া চমকে যায় এবং তার উপর আক্রমণ করে। খান নিজের সুপার স্পিড ব্যবহার করে তার থেকে দূরে গিয়ে দাঁড়ায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা বন্ধু। কিন্তু জেনিয়া তার কথা শোনে না এবং আবার তার উপর আক্রমণ করে। ঠিক তখন সেখানে লর এসে যায়। জেনিয়া তার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু লর তাকে হারিয়ে দেয়। এরপর সেখানে আর্সাস আসে। সে জেনিয়াকে বলে যে সুপার পাওয়ারের কারণে আমরা সকলেই এখন পর্যন্ত তরুণ আছি। 40 বছর কেটে গেছে, কিন্তু আজও আমাদের বয়স একই জায়গায় রয়েছে। আর্সাস এটাও বলে যে আমাদের এমন বানিয়েছে, যদি তুমিও তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি আমাদের সঙ্গে যেতে পারো। এরপর সবাই হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সেখানে জেনিয়া তাদের বলে যে তার শুধু 1978 সাল পর্যন্ত স্মৃতি মনে আছে। তারপরে সব কিছু তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। সে জানায় যে ডক্টররা তাকে শিবস্ত পুলের কাছে পেয়েছিল, কিন্তু কেউ তার পরিচয় জানতে পারেনি। তার হাতে পরা একটি রিং থেকেই শুধু তার নাম জানা গিয়েছিল। ডাক্তাররা তাকে বলেছিল যে সময়ের সঙ্গে তার স্মৃতি ফিরে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। জেনিয়া এটাও জানায় যে তার বয়স না বাড়ার কারণে তাকে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তাকে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে হয়েছে, যাতে মানুষ তার উপর সন্দেহ না করে এবং সে মানুষের চোখের আড়ালে থাকতে পারে। এরপর জেনিয়া নিজের পাওয়ার সম্পর্কে জানায়। সে পানির মধ্যে অদৃশ্য হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজের শরীরের তাপমাত্রাও পরিবর্তন করতে পারে। তাদের কথা এখনও চলছিল, এমন সময় ইলেনার টিমের একজন সদস্য সেখানে আসে এবং জানায় যে তারা ডক্টর অ্যাভেলগাস্টের লোকেশন ট্রেস করেছে। ডক্টর অ্যাভেলগাস্ট একটি জাঙ্কইয়ার্ডে রয়েছে, যেটিকে সে নিজের কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করছে। এই খবর শুনেই সব সুপার হিরো জাঙ্কইয়ার্ডে পৌঁছে যায়। সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সুযোগ নিয়ে জেনিয়া পানির মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং নির্ভয়ে সামনে এগোতে থাকে। অন্যদিকে বাকি 4 জন আলাদা আলাদা দিকে ভাগ হয়ে ডক্টর অ্যাভেলগাস্টকে খুঁজতে শুরু করে। এই সময় হঠাৎ হেডকোয়ার্টারের সঙ্গে তাদের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। ওদিকে ডক্টর অ্যাভেলগাস্টের গার্ডরা জেনিয়াকে দেখে ফেলে, কারণ অ্যাভেলগাস্ট নিজের গার্ডদের অতিরিক্ত দৃষ্টিশক্তি দিয়েছিল। তারা জেনিয়ার শরীরে তাপমাত্রা দিয়ে তার অবস্থান ধরে ফেলে এবং সুপার অস্ত্র দিয়ে সেখানেই তাকে জমিয়ে ফেলে। অন্যদিকে খান এবং আর্সাস নিজেদের সুপার পাওয়ার ব্যবহার করে গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে তাদের মারতে থাকে। কিন্তু যখন খান কয়েক মুহূর্তের জন্য থামে, তখন এক সৈনিক সুযোগ নিয়ে তার ওপর একটি ইনজেকশন ছুঁড়ে মারে। ইনজেকশন লাগতেই খান অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আর্সাসকেও ডক্টর অ্যাভেলগাস্টের গার্ডরা চালাকি করে ফাঁদে ফেলে ধরে ফেলে। অন্যদিকে লর তার নিজের শরীরকে পাথর দিয়ে ঢেকে ফেলে। সে তার 2 হাত একসাথে মাটিতে আঘাত করে, যার ফলে সেখানে হালকা একটা ভূমিকম্প হয়ে যায়। এরপর সে অনেক সৈন্যতে মেরে ফেলে। ঠিক তখনই ডক্টর এভগাস্ট নিজে সেখানে এসে যায়। লর তার উপর পাথর দিয়ে আক্রমণ করে এবং দুজনের মধ্যে জোরদার লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ডক্টর এভগাস্টের উপর লরের আক্রমণের কোনো প্রভাব পড়ে না। এভগাস্ট লরকে ভীষণভাবে মারধর করে এবং তাকে হাঁটুতে নামিয়ে তার কোমর ভেঙে দেয়। লর গুরুতরভাবে আহত হয়ে যায়। এরপর ডক্টর এভগাস্ট সবাইকে একটি ম্যাগনেটিক শিল্ড যুক্ত চেম্বারের মধ্যে বন্দী করে দেয়। সেখানে সে তাদের বলে যে তার আগে থেকেই জানা ছিল তারা সবাই এখানে আসবে, তাই সে তার গার্ডদের তাদের সঙ্গে লড়াই করার জন্য সুপার অস্ত্রে সজ্জিত করে রেখেছিল। এরপর সে তাদের সবাইকে তার সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু আর্টসে স্পষ্টভাবে না করে দেয়। এখন ডক্টর এভগাস্ট তার নিয়ন্ত্রণে নেওয়া চুরি করা ট্যাঙ্ক এবং মিলিটারি যানবাহনগুলো সক্রিয় করে এবং শহরের উপর আক্রমণ চালায়, যাতে অনেক মানুষের প্রাণ চলে যায়। এরপর আমাদের নিউজে দেখানো হয়, যেখানে বলা হয় যে মিলিটারি ট্যাঙ্কগুলো চুরি হয়ে গেছে এবং এক অজানা শত্রু তার আর্মি নিয়ে মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে। এই সময় আমরা ডক্টর এভগাস্ট এবং মেজর জেনারেল নিকোলাইকে একসাথে দেখি। এখানেই বড় প্রকাশ হয় যে মেজর নিকোলাই ডক্টর এভগাস্টের সঙ্গে একটি গোপন চুক্তি করেছিল।
চুক্তি ছিল যদি মেজর নিকোলাই সব সুপারহিরোকে এভগাস্টের হাতে তুলে দেয় তাহলে এভগাস্ট কোনো কিছুকে নিজের নিয়ন্ত্রণে নেবে না। কিন্তু ডক্টর এভগাস্ট মেজর নিকোলাইয়ের কথা মানে না। সে নিজের আসল উদ্দেশ্য দেখিয়ে মেজর নিকোলাইকে নির্মমভাবে হত্যা করে। আসলে ডক্টর এভগাস্টের উদ্দেশ্য শুধু প্রতিশোধ নয়, বরং পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। এর জন্য সে একটি বিশাল টাওয়ার উপরে ফেলে এবং হেলিকপ্টারের সাহায্যে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে যায়। তার পরিকল্পনা ছিল 2 টাওয়ারকে একসাথে যুক্ত করে রাশিয়ান স্যাটেলাইটে সিগন্যাল পাঠানো। যেই এই সিস্টেম সক্রিয় হবে, সব স্যাটেলাইট তার নিয়ন্ত্রণে চলে আসবে এবং তারপর পৃথিবীর কোনো মেশিন তার হাত থেকে বাঁচতে পারবে না। এই সময় মেজর এলেনা কমান্ড সেন্টার থেকে লারকে হেডকোয়ার্টারে নিয়ে আসে। যখন লারের জ্ঞান ফিরে আসে, তখন সে মেজর এলেনাকে বলে যে অজ্ঞান অবস্থায় সে তার মেয়েকে দেখেছিল। সে তার মেয়েকে বুড়ো হতে এবং নিজের চোখের সামনে মারা যেতে দেখেছিল। সুপার পাওয়ার, যার কারণে তার বয়স বাড়েনি, কিন্তু তার মেয়ে সময়ের সাথে সাথে বৃদ্ধ হতে থাকে। এই স্মৃতি তাকে ভেতর থেকে ভেঙে ফেলেছিল। কিছুক্ষণ পর প্রফেসর ভিক্টর মেজর এলেনার সঙ্গে দেখা করতে আসেন। তিনি জানান যে তিনি অনেক বছর ধরে লুকিয়েছিলেন, কিন্তু যখন তিনি নিউজে এভগাস্টকে দেখেন তখন তাকে ফিরে আসতে হয়। ভিক্টর বলেন যে এভগাস্টকে হারানোর জন্য তাদের সাহায্য খুবই জরুরি। তিনি সঙ্গে সঙ্গে লারের চিকিৎসা শুরু করেন এবং মেজর এলেনাকে এভগাস্টের ল্যাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। যার পরে মেজর এলেনার তার টিম নিয়ে এভগাস্টের ল্যাবে পৌঁছে যায়। সেখানে তারা সব গার্ডকে মেরে গার্ডিয়ানদের মুক্ত করে ফেলে। আরসিস মেজর এলেনাকে বলে যে প্রতিদিন সে একটি প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছে এবং তার ভয় হচ্ছে যে সে হয়তো চিরকালের জন্য প্রাণী হয়ে যাবে। এলেনা তাকে আশ্বাস দেয় যে এমন কখনো হতে দেবে না এবং হয়তো প্রফেসর ভিক্টর তাকে ঠিক করতে পারবেন। ওদিকে আমরা প্রফেসর ভিক্টরকে এভগাস্টের ল্যাবে তার প্রজেক্টে স্টাডি করতে দেখি। ঠিক তখনই হঠাৎ সেখানে ডক্টর এভগাস্ট এসে যায়। ভিক্টর তাকে দেখেই বলে যে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সুপারহিরো প্রজেক্টে একা কাজ করে তার সঙ্গে অন্যায় করেছে। এভগাস্টের আগে বলে যে এখন সে পুরো পৃথিবীকে দেখাবে আসল জিনিয়াসকে। এটা বলে সে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় এবং চলে যায়, যার ফলে ভিক্টর অজ্ঞান হয়ে যায়। এরপর ডক্টর এভগাস্ট 2 টাওয়ারকে যুক্ত করে স্পেস ট্রান্সমিটার সেট করে। যেই সে সিস্টেম চালু করে, মেজর এলেনা এবং তার টিম এটার খবর পেয়ে যায়। মেজর এলেনার সঙ্গে সঙ্গে ফাইটার জেটগুলোকে ডক্টর এভগাস্টের উপর আক্রমণের আদেশ দেয়, কিন্তু ডক্টর এভগাস্ট তার রোবট আর্মির সাহায্যে সব ফাইটার জেট ধ্বংস করে দেয়। অন্যদিকে আমরা একটি উঁচু বিল্ডিংয়ের উপর খান এবং এলিনাকে দাঁড়িয়ে থাকতে দেখি। খান এলিনাকে বলে যে একটি লড়াইয়ের সময় নিজের ভাইকে হারানোর চেষ্টা করতে গিয়ে সে তার সুপার পাওয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং ভুল করে নিজের ভাইকেই মেরে ফেলেছিল। এই কথা আজও তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এরপর এলিনা হেডকোয়ার্টারে সবাইকে জানায় যে সে তাদের সবার জন্য বিশেষ সুপার স্যুট এবং অস্ত্র তৈরি করেছে, যা তাদের সুপার পাওয়ারকে আরও বেশি বাড়িয়ে দেবে। সে প্রথমে আরসেক্সকে একটি অটোমেটিক ক্যানন দেয়, যা তার নার্ভাস সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে এবং যেখানে আরসেক্স ফোকাস করবে সেখানেই গুলি করবে। জিনিয়াকে এমন একটি স্যুট দেওয়া হয় যার মাধ্যমে সে যে কোনো সময় অদৃশ্য হতে পারবে। এখন তাকে অদৃশ্য হওয়ার জন্য পানির প্রয়োজন হবে না এবং সে যে কোনো জিনিস ছুলে সেই জিনিসও তার সঙ্গে অদৃশ্য হয়ে যাবে। অন্যদিকে লর্ডের স্যুটে বিশেষ পাথর লাগানো থাকে, যার সাহায্যে সে নিজের শক্তি ব্যবহার করে যে কোনো জায়গায় পাথরের চাবুক তৈরি করতে পারে। এরপর আমাদের খানের স্যুট দেখানো হয়, যাতে আগের যে আরও বেশি ধারালো এবং বিপজ্জনক 2টি ব্লেড লাগানো থাকে। খানের এই স্যুট এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর ওপর গুলি এবং ইঞ্জেকশনের কোনো প্রভাব পড়ে না। এরপর সবাই নিজেদের নতুন স্যুট এবং অস্ত্র নিয়ে প্রশিক্ষণ শুরু করে। টানা কঠোর প্রশিক্ষণ এবং পরিশ্রমের পরে তারা সবাই নিজেদের স্যুট এবং অস্ত্র পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখে যায়। অন্যদিকে ডক্টর এভগাস্ট রাশিয়ান স্যাটেলাইটের সিগন্যাল পাঠানোর জন্য 2 টাওয়ারকে চার্জ করছিল। তার পরিকল্পনা স্পষ্ট ছিল, স্পেস ট্রান্সমিটার সক্রিয় হলেই স্যাটেলাইটের সিগন্যাল পাঠিয়ে দেওয়া হবে। সবকিছু থামানোর জন্য গার্ডিয়ানদের হাতে এখন মাত্র 1 ঘন্টা সময় বাকি ছিল। মেজর এলিনা 2 টাওয়ারের চারপাশে তৈরি শিল্ড বন্ধ করার জন্য একটি পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শিল্ড বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এরপর মিলিটারি মিসাইলের সাহায্যে 2 টাওয়ার ধ্বংস করে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী সবাই এগিয়ে যায়। লর একটি গোপন টানেলের সাহায্যে প্রথম টাওয়ারে ঢুকে পড়ে এবং তার ইলেকট্রিক চাবুক দিয়ে সেখানে থাকা সব গার্ডকে মেরে ফেলে। অন্যদিকে আরসস তার অটোমেটিক ক্যানন দিয়ে দ্বিতীয় টাওয়ারের গার্ডদের শেষ করে দেয়, যেখানে জিনিয়া অদৃশ্য হয়ে তাকে সাহায্য করে। গার্ডদের মারার পরে জিনিয়া এবং আরসস লরের কাছে তার বিল্ডিংয়ে পৌঁছে যায়। এই সময় খানও তার প্লেনের সাহায্যে 2 টাওয়ারের কাছে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই ডক্টর অবাগস্টের এআই রোবটগুলো খানের প্লেনের ওপর আক্রমণ করে। আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। খানের প্লেন থেকে লাফ দিতে সমস্যা হতে থাকে। ওদিকে লর্ড, জিনিয়া এবং আরসস একটি বিশাল পাইপের উপর দিয়ে হেঁটে ডাক্তার অবাগস্টের মূল টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অবাগস্টের গার্ডরা সেখানে পৌঁছে যায় এবং তাদের উপর গুলি চালানো শুরু করে। গুলির বৃষ্টির মধ্যে আরসসের পা পাইপ থেকে পিছলে যায় এবং সে নিচে ঝুলে পড়ে। সেই সময় লর্ড তার ইলেকট্রিক চাবুকের সাহায্যে একটি শিল্ড তৈরি করে এবং ঠিক তখনই খান প্লেন থেকে লাফ দিয়ে সেই গার্ডের নিচে থাকা পাইপ কেটে যায়। পাইপ ভেঙে যেতেই সব গার্ড নিচে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। ওদিকে ল্যাবে আলিনা প্রফেসর ভিক্টরকে খুবই খারাপ অবস্থায় খুঁজে পায়। দুর্বল কণ্ঠে ভিক্টর তাকে বলেন যে যদি সব সুপারহিরো তাদের শক্তিকে একসাথে মিলিয়ে দেয় তাহলে তারা একটি অত্যন্ত শক্তিশালী এনার্জি তৈরি করতে পারবে, যা ডক্টর অবাগসকে হারানোর একমাত্র উপায়। অন্যদিকে গার্ডিয়ানরা গার্ডদের মারতে মারতে এনার্জি জেনারেটরের কাছে পৌঁছে যায়। সেখানে জিনিয়া নিজের শরীরের তাপমাত্রা বাড়িয়ে জেনারেটরটি ধরে ফেলে
এটা তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তারপরেও সে সাহস হারায় না। ডিনিয়ে জেনারেটরে শর্ট সার্কিট করে দেয়, যার ফলে সেটি বন্ধ হয়ে যায়। এটা করার সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু আরসস তাকে ধরে ফেলে। জেনারেটর বন্ধ হতেই সেই টাওয়ারের শিল্ড সরে যায়। এটা দেখে এলিনা এবং তার দল খুশি হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সেই টাওয়ারে মিসাইল হামলার আদেশ দিতে চায়, কিন্তু এলিনা তাদের গার্ডিয়ানরা বেরিয়ে আসা পর্যন্ত একটু সময় দিতে বলেন। এই সময় গার্ডিয়ানরা সরাসরি ডাক্তার অভোগাস্টের সঙ্গে লড়াই করতে চলে যায়। আরসস তার ওপর নিজের ক্যানন দিয়ে গুলি করতে যাচ্ছিল, কিন্তু অভোগাস্ট তার মেশিন নিয়ন্ত্রণ করে সেটি বন্ধ করে দেয়। এরপর লর তার ইলেকট্রিক চাবুক দিয়ে আক্রমণ করে, কিন্তু অভোগাস্ট তার চাবুক ধরে তাকে দূরে ছুড়ে ফেলে দেয়। খানও তার ওপর আক্রমণ করে, কিন্তু অভোগাস্ট তাকেও বাতাসে ছুড়ে দূরে ফেলে দেয়। ঠিক তখনই জিনিয়া তার শক্তি দিয়ে লরকে অদৃশ্য করে দেয়। লর হঠাৎ সামনে এসে নিজের ইলেকট্রিক চাবুক দিয়ে অভোগাস্টকে ধরে ফেলে। খান আবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু অভোগাস্ট নিজের এনার্জি দিয়ে চাবুক ভেঙে দেয় এবং সবাইকে একসাথে দূরে ছুড়ে ফেলে দেয়। আরসস তার বিস্ট মোডে এসে অভোগাস্টের উপর আক্রমণ করে, কিন্তু এখন অ্যাভোগাস্ট এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে এক ঘুষিতেই আরসসকে নিচে ফেলে দেয়। এই সময় খানের চোখ উপরে উঠতে থাকা একটি প্লেনের দিকে পড়ে। সে নিজের দুইটি ব্লেডকে দড়ি দিয়ে যুক্ত করে প্লেনের দিকে ছুড়ে দেয় এবং সেটা সাহায্যে উড়ে সামনে এগোতে থাকে। ঠিক তখনই মিলিটারি 2 টাওয়ারের উপর মিসাইল ছুড়ে দেয়, কিন্তু টাওয়ারে পৌঁছানোর আগেই অ্যাভোগাস্ট সেগুলোকে নিয়ন্ত্রণ করে আকাশেই ধ্বংস করে দেয়। এরপর অ্যাভোগাস্ট সেই প্লেনটিকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেটিকে নিচে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই খান দড়ি কেটে দেয় এবং সবাই নিজের নদীতে পড়ে যায়। সেখানে মেজর এলিনা তাদের সেই একই কথা বলেন যা ভিক্টর বলেছিলেন, যদি তারা সবাই নিজেদের শক্তিকে একসাথে মিলিয়ে দেয় তাহলে তারা অনেক বেশি এনার্জি তৈরি করতে পারবে, যা ডক্টর অভোগাস্টকে হারাতে পারে। গার্ডিয়ানরা ঠিক সেটাই করে এবং নিজেদের সব শক্তি লরের মধ্যে স্থানান্তরিত করে দেয়। লরের ভেতরে এত ভয়ঙ্কর এনার্জি জমা হয়ে যায় যে যখন সে সেটাকে টাওয়ারের দিকে ছেড়ে দেয় তখন সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 2 টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ডক্টর অ্যাভোগাস্টও মারা যান। এরপর নিউজে দেখানো হয় যে মস্কোকে মিলিটারি একটি অজানা শত্রুর হাত থেকে রক্ষা করেছে। আসলে গার্ডিয়ানদের পরিচয় তখনও জনসাধারণের সামনে প্রকাশ করা হয়নি। সবকিছু শেষ হবার পরে অ্যালিনা সব গার্ডিয়ানকে ধন্যবাদ জানায়। একটি দুর্ঘটনার পরে জিনিয়াস সিটিও ফিরে আসে। এখন সবাই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই মেজর এলিনা তাদের জানান যে বাকি গার্ডিয়ানদেরও খুঁজে পাওয়া গেছে এবং এরই সাথেই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের সিনে এক্সপ্লেন চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।